100 দিন অতিক্রম করে ফেলল রাজ্যের বিজেপি সরকার। রাজ্যের মানুষের প্রত্যাশা তো অনেক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিনরাত ছুটছেন রাজ্যের হারানো গৌরব ফিরিয়ে আনতে। তিনি দিনরাত কাজ করে চলেছেন, কিন্তু জেলায় জেলায় তো অন্য ছবি। বিজেপির নেতাদের একাংশের তোলাবাজিতে বিরক্ত এবং উদ্বিগ্ন দলের শীর্ষ নেতৃত্ব। শ্রমিক ভট্টাচার্য বারবার হুঁশিয়ারি দিচ্ছেন, কিন্তু কাজ কোথায় হচ্ছে? কোনো কাজই হচ্ছে না। এটা কি শুধুমাত্র শ্রমিক ভট্টাচার্যের লিপ সার্ভিস, কথার কথা? আমি আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। মুখ্যমন্ত্রী নো ডাউট ছুটছেন চোখে পড়ার মতো, একটা কিছু করার জন্য তার একটা সদিচ্ছা চোখে পড়ছে, কিন্তু দলের এই তোলাবাজি তো বন্ধ করতে পারছেন না কোথাও গিয়ে। শ্রমিক ভট্টাচার্য বারবার হুঁশিয়ারি দিচ্ছেন, ইভেন এখন বললেন একটা দলীয় মিটিংয়ে বললেন যে 207 জন এমএলএ আমার, তার থেকে কিছু কমে গেলেও কিছু আটকাবে না, মানে পরিষ্কার বহিষ্কারের হুঁশিয়ারি। কিন্তু সেই সাহসটা দেখাতে পারবেন না তো? এবার সম্রাট, আমার মনে হয় কি যে এই গোটা ঘটনাটাকে একটা ইতিহাসের প্রেক্ষাপটে দেখা উচিত। মানে ইতিহাসের প্রেক্ষাপটে সাম্প্রতিক সরকারের 100 দিন হয়েছে, মানে 3 মাস হয়েছে, 3 মাসের একটু বেশি সময়, 3 মাস 10 দিন 11 দিন আজকে নিয়ে হলো। তো 3 মাস 10 দিন 11 দিনের মধ্যেই তোলাবাজির অভিযোগ উঠছে, জোর করে টাকা আদায়ের অভিযোগ উঠছে, বিভিন্ন এই সালিসি মিটিংয়ে ঢুকে পড়ার অভিযোগ উঠছে, পুজো দখলের অভিযোগ উঠছে। এই যে ব্যাপারগুলো উঠছে, এটা তো সাম্প্রতিক। আমি যদি এটাকে পেছন থেকে একটুখানি হেঁটে দেখি, যে দেখো 77 সালে যখন বামেরা ক্ষমতায় আসে, টানা প্রায় 15-16 বছর বা 18 বছর একটা মানে নিস্তরঙ্গ চলেছিল। মানে সেখানে কিন্তু এই ধরনের তোলাবাজি, অভিযোগ, অনাচার, এই ধরনের কোনো অভিযোগ ওঠেনি। 95 সালে পশ্চিমবঙ্গে পুরসভার ভোট, সম্ভবত 95 সালে 80খানার মতো পুরসভার ভোট হয়েছিল, এবং সেখানে প্রচুর পুরসভায় কংগ্রেস জিতেছিল, বামেরা হেরে গেছিল। আমার যতদূর মনে আছে যে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, উনি লন্ডন সফরে ছিলেন, এবং ওখান থেকে তিনি একটি বিবৃতিতে বলেছিলেন যে পার্টির নিচের তলার একটা অংশের মধ্যে অনাচার ভরে গেছে, তারা অনাচারে লিপ্ত, এবং সেই অনাচারের যে প্রভাব সেটা এই ভোটের বাক্সে পড়েছে। আমি যদি 95 ওই ঘটনার, ওটা তো একটা মাইলস্টোন। তারও খুব ভায়োলেন্সও হয়েছিল পুরো ভোট নিয়ে কলকাতাতে, ঠিক 95-তে। ঠিক তারও আগে যদি আমি 2 বছর আগে ঘটনা দেখি, যে 93 সালে 16ই মার্চ বউবাজারে যে রশিদ খানের বাড়িতে যে বিস্ফোরণ ঘটলো এবং প্রায় 56 জন লোক মারা গেছিলেন, তদন্ত করে নেমে দেখা গেল যে সিপিএম এর প্রচুর নেতার সঙ্গে রশিদ খানের যোগাযোগ, একদম। এবং একটা মাইলস্টোন ঘটনা, আবারও বলছি মাইলস্টোন, মাইল ফলকই ঘটনা, কারণ ইতিহাসের ঘটনা। লক্ষ্মী দে সে সময় সরকার পক্ষে চিফ হুইপ ছিলেন বিধানসভায়। অভিযোগ উঠেছিল যে তার মেয়ের বিয়ে বা তার পরিবারে কারোর বিয়েতে রশিদ খান আয়োজনের অনেক রকম ব্যবস্থাপনায় ছিলেন, এবং শুধু আলিমুদ্দিনের নেতাদের সঙ্গে যোগাযোগ নয়, বউবাজারে একজন ব্যবসায়ী রশিদ খান, এবং তার একটা রেস্তোরাঁও ছিল, আমার মনে আছে, বিরিয়ানি, চাপ এসব বিক্রি হতো। আজকে যেমন পাড়ায় পাড়ায় চায়ের দোকানের থেকে বিরিয়ানির দোকান বেশি হয়ে গেছে, তখন অত বিরিয়ানির দোকান ছিল না। কিন্তু রশিদ খানের একটি বউবাজারের উপরে রাস্তার রাস্তার উপরে একটিখানি রেস্তোরাঁ ছিল, সেখানে ওই চাপ, বিরিয়ানি ইত্যাদি বিক্রি হতো। যাই হোক, তো কলকাতা শুধু আলিমুদ্দিনের নেতাদের সঙ্গে যোগাযোগ নয়, তদন্তে বেরিয়েছিল বর্ধমানের কিছু সিপিএম এর নেতার সাথেও তার যোগাযোগ ছিল। তো তারপরে লক্ষ্মীদের সাসপেন্ড হয়েছিল, সিপিএম ব্যবস্থা নিয়েছিল। এবং 95 সালের সেই যে জ্যোতিবাবু স্টেটমেন্ট, তারপরে আমরা যদি ক্রমশ পরের দিকে যাই, যে 2004 সালে সিপিএম এর সেই ঐতিহাসিক পার্টি চিঠি, 5 নম্বর পার্টি চিঠি, এবং সেই পার্টি চিঠি তৎকালীন সিপিএম এর সাধারণ সম্পাদক, রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস, তিনি সংবাদ মাধ্যমকে ডেকে ডেকে ওই চিঠি দিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন যে এই চিঠির খবর সব জায়গায় বেরোনো উচিত। কারণ ওই চিঠিতে প্রথম সিপিএম দলগতভাবে স্বীকার করলো যে পার্টির নিচের তলার একটা অংশ নানা রকম অনাচারে জড়িত হয়ে পড়েছে। জলাশয় ভরাট, পুকুর ভরাট, তোলাবাজি, বাড়িওয়ালা ভাড়াটে ঝগড়ার মধ্যে ঢুকে পড়া, প্রেমের সম্পর্কের মধ্যে ঢুকে পড়া, সারটার ঠেক চালানো, চুল্লুর ঠেক চালানো,
এইরকম যাবতীয় অনাচারে যে একটা পার্টির একটা নিচতলার অংশ যে লিপ্ত হয়েছে, এবং সেই সময় তোমার মনে আছে নিশ্চয়ই যে শুদ্ধিকরণ বলে একটি শব্দ প্রথম এলো আর কি, কোটান শুদ্ধিকরণ আমদানি হলো বাংলা সংবাদ মাধ্যমে, তখন শুদ্ধিকরণ অ্যাক্রস নিউজ পেপার, তখন তো এত তোমার টিভি চ্যানেলের রঙ ছিল না, ডিজিটাল মাধ্যমও ছিল না। তো এই যে বুদ্ধবাবুর জমানায়, এবং মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তার যে ইম্পেকেবল ইন্টিগ্রিটি, তার নিষ্ঠা এবং সততা, সেটা তো নিয়ে প্রশ্নাতীত ছিল। এবং তারও কিন্তু এই শুদ্ধিকরণের ব্যাপারে একটা কিন্তু আন্তরিক চেষ্টা ছিল, অনিল বিশ্বাসেরও ছিল, যে কারণে ওই পার্টি চিঠি তিনি সবাইকে দিয়ে দিয়েছিলেন, এবং মানে প্রকাশ্যে স্বীকার করেছিল যে পার্টির নিচতলার একটা অংশে এরকম অনাচারে লিপ্ত, লোকাল কমিটি স্তরে বিশেষ করে প্রবল ক্ষমতা তখন সব লোকাল কমিটিগুলো। এবং তুমি দেখবে যে তোমার যদি মনে থাকে যে সেই সময় গণশক্তিতে ধারাবাহিকভাবে রোজ কিছু না কিছু খবর বেরোতো, আজকে এই নেতা বহিষ্কার হলো, কালকে ওই নেতা সাসপেন্ড হলো, হচ্ছে তোমার দুইয়ের পাতায় থাকতো একটা জায়গাতে। তো এটা ধারাবাহিকভাবে, তার মানে কি, তার মানে তাও কতদিন বাদে তুমি বলো, যে পার্টি ক্ষমতায় আসার 15 বছর, 16 বছর, 18 বছর হয়ে গেছে, তারপরে একটা শব্দ তো খুব প্রচলিত ইংরেজিতে, যে অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, একদম নিরঙ্কুশ যে ক্ষমতা, সেটা তো মানে কোথাও গিয়ে একটা দুর্নীতির জন্ম দিয়ে দেয়। কিন্তু এটা 15 বছর পর হয়েছে প্রায়, একটা দীর্ঘ সময় এই অভিযোগগুলো পার্টির নেতাদের বিরুদ্ধে ওঠেনি। আইডিওলজিক্যালি ড্রিভেন পার্টি, আজকে বিজেপিও তো আইডিওলজিক্যালি ড্রিভেন পার্টি, মতাদর্শ চালিত একটি পার্টি, তার পিছনে একটি আরএসএস এর স্ট্রং ব্যাকবোন আছে একদম। তৃণমূলের যেমন, আমি যে কথা বারবার বলি, যে তৃণমূলের ক্ষমতা আসার পরে মতাদর্শ বলে কোনো বস্তু ছিল না, অভিমুখটাই ঘুরে গেছিল, মতাদর্শ মানে একটা হীন দল, কারণ তার মতাদর্শ ছিল সিপিএম বিরোধিতা, সিপিএম নেই, তৃণমূলের মতাদর্শ হাওয়া, ভ্যানিশ, দুষ্টু লোকের মতো। তো কথা হচ্ছে যে বিজেপিও তো একটা মতাদর্শ পরিচালিত পার্টি, একদম। সেই পার্টি ক্ষমতা আসার 3 মাস, আমি কেন ইতিহাসের প্রেক্ষাপটে সাম্প্রতিক বলছিলাম, একটাই কারণে, যে দেখো 2008-এর পর থেকে তো সিপিএম দুর্বল হয়ে পড়ে, তারপরে আর পার্টির মধ্যে কিছু ছিল না। কিন্তু 2011 থেকে 2026 পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে বললেই অনেকে ফোঁস করে উঠতে পারেন, দর্শকদের অনেকেরই মনে হবে যে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে, বিজেপি তোলাবাজির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছি, এটা আবার কেমন বাজে কথা। কিন্তু আমি দায়ী করছি একটাই কারণে, যে পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক সংস্কৃতিতে যে বিনজল ঢুকে পড়ার শুরু হয়েছিল বাম জমানার শেষ দিক থেকে, সেইটা র্যাম্প্যান্ট হয়ে গেল তৃণমূল জমানায়। কারণ তৃণমূল জমানায় মতাদর্শ বলে কোনো বস্তুই ছিল না। ঠিক, সিপিএম এর 2008 সালে 11 সালে পর্যন্ত একটা পার্টির একটা বড় অংশের মধ্যে স্ট্রং আইডিওলজিক্যাল অ্যাফিনিটি এবং বন্ডিং ছিল। কিছু অংশ অনাচারে লিপ্ত হয়েছিল, সবাই তো লিপ্ত হয়নি। সিপিএম এর এখনো, বাম জমানার এখনো সৎ নিষ্ঠাবান নেতা হিসেবে তুমি বেছে বেছে বলা যায়, হয়তো তিনি মন্ত্রী হননি, হয়তো তিনি শান্তি হননি, হয়তো তিনি জেলার চিরকাল সংগঠনের কাজ করে গেছে নিচু তলায়, ঠিক আছে, কিন্তু তুমি এখনো তাকে বলতে পারো যে এই ভদ্রলোক সারা জীবন নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে রাজনীতিটা করে গেছে। আরএসএস সংঘ পরিবারও এরকম প্রচুর নেতা, হাজারে হাজার নেতা কর্মী তুমি পাবে, ঠিক আছে। কিন্তু এই যে একটা অংশের মধ্যে যে অনাচার ঢুকে গেল, সেইটা যে সংস্কৃতি, পশ্চিমবঙ্গের সংস্কৃতি ঢুকলো, তারপরে তো সেই যে সিপিএম এর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বা ক্ষমতা, সেটা তো তৃণমূলের নিরঙ্কুশ ক্ষমতা হয়ে গেল। এই নিরঙ্কুশ ক্ষমতা নিরঙ্কুশ দুর্নীতিরও জন্ম দিল। এবং যেহেতু মতাদর্শবিহীন একটা অবস্থা, সেখানে জীবিকা অর্জন বা টাকা রোজগারই পার্টি করার একটা বড় জায়গা হয়ে উঠল। ফলে এইটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি পুরো চারিয়ে গেল, আগা 5 তলা। আমি বলছি না যে সবাই দুর্নীতি পরায়ণ, কিন্তু কালচারটা কোথাও এসে একটা একদম দখল নিল। বন্দ্যোপাধ্যায়ের এই ঘটনার পরে অনেকেই মর্মাহত, অনেকেই বলছেন ওরকম একজন সৎ মানুষ, এরকম একদম নিষ্ঠাবান একজন রাজনীতিক মারা গেছে, খারাপ লাগছে। কিন্তু আমি সবাইকে দুর্নীতি পরায়ণ বলছি না। কিন্তু তুমি দেখো যে, তুমি যদি ওই যে হয় না যে দীপাবলির সময় তুমি যদি আকাশ থেকে দেখো যে পুরো উজ্জ্বল দেখায়, তো তোলাবাজির যেটা উজ্জ্বল মানচিত্র পশ্চিমবঙ্গে, সেটা তুমি দেখতে পাও যে পুরো ছড়িয়ে গেছে সর্বস্তরে, একেবারে রোগ যেমন ছড়িয়ে যায় পুরো। এবং সেটাই তো একটা জন অসন্তোষের চেহারা নিল এই 26-এর ভোটে। একদম
অসন্তোষের চেহারা নিল, কিন্তু সেই রোগটা রোগই রয়ে গেল। রোগটা নির্মূল হলো কোথায়? এবং সেই রোগটা যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি ঢুকে গেছে, সেটাই আজকে বিজেপির এক অংশের মধ্যে রয়েছে। এবং সেটা এত তাড়াতাড়ি 3 মাস, এবং এত তাড়াতাড়ি তাদের মনে হচ্ছে কম্পিটিটিভ ব্যবস্থা। আরে 15 বছর ওরা এতটা কামিয়ে গিয়ে চলে গেছে কিছু নেতা কর্মী, আমাদের এবার মৌকা এসেছে। যত তাড়াতাড়ি সম্ভব। এ তো ইনসিকিউরিটি থেকে হয়, লুটে পুটে তার তো হওয়ার কোনো কথা কিছু নয়। মানুষের মধ্যে এই ধারণা হয়েছে। এবার আমি তো আজকে এতটা জোর গলায় বলছি কারণ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নিজে স্বীকার করছে, এবং কি বলছেন যে পার্টির এমএলএদের বিরুদ্ধেও বলছেন। একদম। আমার এখানেই প্রশ্ন যে আমি আগে 3 দিন 4 দিন আগে তোমার সাথে আলোচনায় বসেছিলাম যে শুধুমাত্র লিপ সার্ভিস দিয়ে হবে না। কালকেও দেখেছি এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুরুলিয়ার সভা থেকে বলেছেন যে তোলাবাজি সিন্ডিকেট বরদাস্ত করবো না, কোনো রকমের এই ধরনের আর্থিক অনিয়ম দুর্নীতি বরদাস্ত করবো না। শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে এমএলএরা পার্টির ঊর্ধ্বে নয়। ঠিক। এমএলএদের যদি মনে দেওয়া হয় যে তারাই নিজের ক্ষমতায় জিতেছেন, তাহলে তারা ভুল করছেন, পার্টির অর্গানাইজেশনে কোনো ভূমিকা নেই, তাহলে তারা অন্য ভুল করছেন। পার্টির সেন্ট্রাল লিডারশিপ যে ন্যারেটিভ তৈরি করেছিল, অন্য স্টেট থেকে এমপিরা এমএলএরা এসে যে ক্যাম্প করে বসেছিলেন, যে ওখানে ক্যাম্পেইন করেছিলেন, করে একটা সমষ্টিগত প্রয়াসে একজন এমএলএ জিতেছে। বিজেপির যে প্রার্থী জেতেনি সেই প্রার্থীর বিরুদ্ধেও তোলাবাজি অভিযোগ করে, যিনি এমএলএ হননি। কারণ তার যে নির্বাচন কেন্দ্রে যে তৃণমূলের ক্যান্ডিডেট জিতেছেন, তিনি হয় মৃত তৃণমূল বা মৃত তৃণমূলে রয়েছেন, তার কোনো প্রাসঙ্গিকতাই নেই এলাকায়। তিনি নামকে বাঁচতে বিধায়ক হয়েছেন এবং তার কোনো প্রাসঙ্গিকতাই নেই। ফলে ওখানে যে বিজেপি প্রার্থী হেরেছে সেই বকলমে ওখানে এমএলএ বিধায়ক হয়ে আচরণ করছেন, পুলিশকে সঙ্গে যোগাযোগ রাখছেন, ধমকাচ্ছেন চমকাচ্ছেন বলে অভিযোগ। এবার এইটা তোমার কাছে খবর আছে, আমার কাছে খবর আছে, পার্টির কাছে খবর নেই, উচ্চস্তরে খবর হয় না। শ্রমিক ভট্টাচার্যের কাছে খবর আছে। কিন্তু খবর থাকা মানে আমি বারবার বলছিলাম একটাই কথা, যে শ্রমিক ভট্টাচার্য কতদিন ধরে কথা বলছেন, নয় করে গত 10-15 দিন ধরে বলছেন, তার বেশি বই কম নয়। তারপরে তোমার গুপ্তা ব্রাদার্সের অভিযোগ এসছে কিনা, একদম। তার মানে রাজ্য সভাপতি বলছেন, আর পার্টি অফিস থেকে 10 কিলোমিটার 12 কিলোমিটারের মধ্যে তোলাবাজি চলছে প্রকাশ্যে, তিনি পরোয়াই করছেন না শ্রমিক ভট্টাচার্যকে। তো শ্রমিক ভট্টাচার্য পার্টির মিটিংয়ে গলা কাঁপিয়ে বলছেন, উদাত্ত গলায়, এবং তার ভাষার ওপর দখলও আছে। শ্রমিকদা অত্যন্ত মানে শব্দ চয়নের ব্যাপারে অত্যন্ত খুব সাবধানী, এবং একটা মানে খুব যত্নের সঙ্গে শব্দ ব্যবহার করেন। তো কিন্তু বলছেন, পরোয়া করছে না। পরোয়া তখনই কেন করছে না? পরোয়া করছে না কারণ তাদেরও মনে হচ্ছে এটা তো বলছেন, বলার জন্য বলা, আমরা করে যাই। তার ফলে এই যে একটা এক্সট্রাঅর্ডিনারি আনপ্রেসিডেন্টেড একটা সিচুয়েশন তৈরি হয়েছে। কেন এক্সট্রাঅর্ডিনারি বলছি? তার কারণ হচ্ছে যে বিজেপি মাত্র 3 মাস হলো ক্ষমতায় পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে। 3 মাসের মধ্যে যদি এই ধরনের অভিযোগ ওঠে, সেটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনই বলতে হয়। 3 মাস মানে মানুষের সঙ্গে তো এখন যে মানুষ যে ভরসা এবং আস্থা জানিয়েছে, সেই ভরসা এবং আস্থাকে সযত্নে লালন পালন করা, দায়িত্ব নিয়ে লালন পালন করার কাজ। সেই জায়গা থেকে যদি প্রথম দিন থেকে যদি কেউ এরকম বেপরোয়া হয়ে ওঠে, তার মানে এটা বুঝতে হবে একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন। এবং এক্সট্রাঅর্ডিনারি এই কারণেই যে বিক্ষিপ্তভাবে একটা দুটো নয়, পার্টির সভাপতিকে পার্টি মিটিং এ বলতে হচ্ছে, বহিষ্কারের পারতপক্ষে হুঁশিয়ারি দিতে হচ্ছে, এবং বলতে হচ্ছে যে 207 জন আমাদের 8 জন বিধায়ক আছেন, সরি, তার মধ্যে 20 জন বিধায়ককে সাসপেন্ড করলে আমার কিছু যায় আসে না। মানে কোন পর্বে চলে গেছে, কোন পর্বে? তাই এটাকে আমি এক্সট্রাঅর্ডিনারি বলবো না, তো কোনটাকে এক্সট্রাঅর্ডিনারি বলবো? কিন্তু এই এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন অলওয়েজ কলস ফর এক্সট্রাঅর্ডিনারি মেজার্স। যে কোনো এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে তোমাকে এক্সট্রাঅর্ডিনারি মেজার নিতে হবে, দেখাতে হবে। এবং সেটা হচ্ছে যে তুমি বারবার করে এরকম মাইকের সামনে না বলে, হুমকি না দিয়ে অ্যারেস্ট করে নি। অভিযোগ, যার বিরুদ্ধে অভিযোগ থাকবে, এই তো তৃণমূলের পাল দিয়ে নেতাদের ডিম ছোড়া হচ্ছে আর অ্যারেস্ট হচ্ছে, কেন তাহলে এই অভিযোগে তোলাবাজি অভিযোগে অ্যারেস্ট হবে না? তৃণমূলে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের তো ম্যাক্সিমাম হচ্ছে তোলাবাজি অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে। তো সেই আজকে সব্যসাচী আমি টাইটেলে ভুলে গেলাম, সব্যসাচী দত্ত। সব্যসাচী দত্তের
কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়েছে। কিন্তু কেঁচোটা কি? কেঁচোটা হচ্ছে তোলাবাজির অভিযোগ। একদম বেসিক যে জায়গাটা। কেঁচোটা হচ্ছে সম্ভবত 1 কোটি টাকার একটা তোলাবাজির অভিযোগ। সেই অভিযোগে গ্রেপ্তার, সেই গ্রেপ্তার নিয়ে তদন্ত করতে 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 সোনা দানা এসব, সোনা দানা, হ্যাঁ, ফরেন এক্সচেঞ্জ, হ্যাঁ, বিভিন্ন 150খানা ব্যাংক অ্যাকাউন্ট এবং এত সম্পদ। তাহলে তো কিন্তু বেসিক জায়গাটা কোথায়? তোলাবাজির অভিযোগ। তাহলে তোলাবাজির অভিযোগে যদি সব্যসাচী দত্ত অ্যারেস্ট হয়, তাহলে হোয়াই নট এ বিজেপি এমএলএ বা বিজেপি নেতা বা বিজেপি কর্মী সে অ্যারেস্ট হবে না কেন? এবং আমি আবারও বলছি, রাজ্য সভাপতি বলা মানে এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন। সেই এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা দরকার। তবে না মেসেজটা যাবে, তবে না গুপ্তা ব্রাদার্সে যেতে গেলে পা কাঁপবে বা হাত কাঁপবে। কিন্তু সেই সাহসটা দেখাতে পারছেন কোথায়? তবে না কেউ একজন তোলাবাজির শিকার হলে থানায় গিয়ে বলবেন যে আমাকে তো হুমকি দেওয়া হচ্ছে। এইটাই তো ল্যাক রয়েছে। আমি বলছি না যে বিজেপির সৎ উদ্দেশ্য নেই, আমি বলছি না যে শ্রমিক ভট্টাচার্য ইচ্ছাকৃত করে ভাবে, উদ্দেশ্য প্রণোদিত ভাবে এবং পারপাসফুলি তিনি শুধুমাত্র লিপ সার্ভিস দিচ্ছেন, আমি বলছি না। কিন্তু এটা হতে পারে যে উনি এটাকে একটা অ্যালার্ট আলটিমেটাম হিসেবে বলেছেন এবং পার্টি এবং গভর্নমেন্ট সমন্বয় করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা যুথবদ্ধ একটা কৌশল তৈরি করে ফেলেছে। হতেই পারে, আমরা সেটা এখনো পর্যন্ত দেখতে পাই। কালকে যদি সে ঘটনা ঘটে, 2-4 যদি অ্যারেস্ট হয়, ইট উইল বি আ ওয়েলকাম স্টেপ। একেবারে স্বাগত জানাবো আমরা সবাই। মানুষেরও তুমি দেখো, আজকে তোলাবাজির যা খবর বেরোচ্ছে, সমাজ মাধ্যমে যা পোস্ট হচ্ছে, হাজারো হাজারো কমেন্ট আসছে। তাহলে আজকে যদি এইরকম সরকার একটা কঠিন পদক্ষেপ করে, তাহলে তো মানুষেরও একটা আস্থা বাড়বে। এই যে ভরসাহীন, ঠিক ভরসাহীনটা আসবে, ভরসাহীনটা তখন হবে, তখন নেবে আবারও এরকম হাজারো হাজারো মেসেজ আসছে, না একে ভরসা করা যায়। এই সরকারকে ভরসাটা তো দিতে হবে। শুধুমাত্র আমি বলছি না যে শ্রমিক ভট্টাচার্য হয়তো এখনো পর্যন্ত শুধু সতর্ক করে যাচ্ছেন, হয়তো ব্যাকএন্ডে তিনি এবং মুখ্যমন্ত্রী একটা স্ট্র্যাটেজি নিয়েছেন যে একটা পদক্ষেপ করার, সেটা এখনো শুরু হয়নি। সেটা শুরু হলে আমি বুঝবো যে হ্যাঁ সরকার দম দেখাচ্ছে। কিন্তু দমটা যদি না দেখানো যায়, তাহলে শুধুমাত্র এই মুখের কথা দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখের কথা কতবার বলেছিলেন মনে আছে? মনে নেই তোমার? বলো দেখি। উত্তরবঙ্গে গিয়ে বলেছিলেন, বালি নিয়ে বলেছিলেন যে এদেরকে আমি দল থেকে বার করে দেবো বা কিছু ইত্যাদি। বালি পাথর, আর কি বলতেন মনে করে বলতে পারবে না, আমি বলতে পারবো। বলো। আরে সোনা কি চিবিয়ে খাবেন? রাইট। হিরে কি এত লোভ করবেন না, হিরে কি চিবিয়ে খাবেন? এই লিপ সার্ভিসে কি হয়েছে? ঠিক, এই লিপ সার্ভিসের পরে তো একটা টুলু মন্ডল তৈরি হয়েছে, যার বাড়ি থেকে সোনাই পাওয়া গেছে। আটকানো যায়নি, আটকানো চায়নি, হয়তো যায়নি না, হয়তো চায়নি। ওখান থেকে টুলু মন্ডল, ওখান থেকে টনে টনে পাথর উঠে। আরে এটা তো আর সোনা পাচার নয় যে ট্যাকে করে গুজে সীমান্ত দিয়ে পেরিয়ে গেলাম। এটা তো ট্রাকে করে ভিজিবল, একদম দৃশ্য, এবং মাল্টিপল এজেন্সি ইনভলভ। জমি দপ্তর, ভূমি দপ্তর থেকে শুরু করে পরিবহন দপ্তর, পুলিশ, মাল্টিপল এজেন্সি ইনভলভ। অসাধারণ কোঅর্ডিনেশন একটা। এবং দিনের পর দিন কোটি কোটি টাকা, 4 আনা টাকা নয়। তারপরে নবান্ন জানতো না, এটা হতে পারে না, আমাকে আমি বিশ্বাস করবো না। তার ফলে এই যে লিপ সার্ভিস, সোনা চিবিয়ে খাবেন, রূপো চিবিয়ে খাবেন, হিরে চিবিয়ে খাবেন, এই যে বলতেন, এই যে কত বড় মানে একটা হিপোক্রিসি, তাই তো হয়েছে। সোনাদানাই তো বেরিয়ে পড়ছে সব্যসাচী দত্তের থেকে শুরু করে টুলু মন্ডল পর্যন্ত, থেকে পার্থ চট্টোপাধ্যায় পর্যন্ত। পার্থ চট্টোপাধ্যায় নিজের বাড়ি থেকে হয়নি, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের এই যে আমাদের অফিসের কাছেই যে তার এই যে বিবাহ বাসর যেটা ভাড়া দেওয়া হতো, সেটা ইন্টারন্যাশনাল স্কুল, শান্তিনিকেতনের বাড়ি, তার বান্ধবীর বাড়ি থেকে নগদ প্রায় 50 কোটি টাকা সোনা দানা। তো সোনা চিবিয়ে খাবেন, রূপো চিবিয়ে খাবেন বলার পরে কি হয়েছে? কেউ পাত্তাই যায়নি, যার মতো কাজ করে গেছে। তো আমাদের কাছে দৃষ্টান্তগুলো তো রয়েছে, সেই বাম জমানা থেকে দৃষ্টান্তগুলো রয়েছে, এবং এইটাকে মাথায় বসিয়ে নিতে হবে যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিতে এই তোলাবাজি, সিন্ডিকেট, অনাচার, অন্যায়ভাবে মানুষের কাছ থেকে টাকা তোলাটা
একদম ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্যাল কালচারের মধ্যে ঢুকে গেছে, একদম অঙ্গ হয়ে গেছে রাজনৈতিক। ফলে এইটা যদি আমরা দূরীকরণ করতে চাই তাহলে একটা স্বচ্ছ বাংলা অভিযান চালাতে হবে। সেটা সরকার কিভাবে চালাবে, সেটা বিজেপি রুলিং পার্টি কিভাবে চালাবে, সেটা তাদের ব্যাপার, কিন্তু তারা না করতে পারলে মানুষের আস্থা ধরে রাখাটা ডিফিকাল্ট হবে। আজকে বিরোধীরা খুব ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে রয়েছে, এটা দেখে মনে হতে পারে যে এটা তো কোনো ব্যাপার না, আমি চালিয়ে যাব, ঠিক আছে। গণতান্ত্রিক ব্যবস্থা এরকম আর হয় না। সেদিন মুখ্যমন্ত্রী বলছিলেন এদের ছত্রভঙ্গ অবস্থা, পিসি ভাইপোর বা কিছু, কিন্তু কিন্তু তুমি তো, আমি জাস্ট মনে করাবার জন্য দেখো, বললাম, তুমি ডেমোক্রেটিক ব্যবস্থায় শূন্যস্থান বলে কিছু হয় না। জাতীয় স্তরে দেখতে পাচ্ছ না যে কংগ্রেস দুর্বল হয়ে গেছে, বাকি বিরোধীদের সেরকম মাজা ভাঙা অবস্থা, ককরোচ জনতা পার্টি বলে একটা এমন আন্দোলন করলো যে আনপ্রেসিডেন্টেড ভাবে বিজেপি নরেন্দ্র মোদী ক্যাবিনেটে একজন সদস্যকে ইস্তফা দিতে হলো, যেটা নজিরবিহীন, যেটা কংগ্রেস কোনোদিন করতে পারেনি। তো হলো, তার ফলে রাজনীতিতে শূন্যস্থান বলে কিছু থাকে না। অ্যাপারেন্টলি মনে হচ্ছে শূন্য, অ্যাপারেন্টলি মনে হচ্ছে। ধরো আজকে বিজেপির পশ্চিমবঙ্গে কি ক্ষমতা ছিল, বাম কংগ্রেস 16 সালে 38% ভোট পেয়েছিল, সেই ভোটটা মানুষ দেখলো যে বিজেপি হারাতে পারে তৃণমূলকে, ফলে পুরো শিফট করে গিয়ে বিজেপি পুরো ধরাশায়ী করে দিল তৃণমূলকে, কারণ বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত ভোট গিয়ে পড়লো বিজেপির বাক্সে। তো আমার বক্তব্য ওটাই যে যদি আজকে স্বচ্ছ একটা বাংলা অভিযান না চালানো যায়, কারণ এটা মজ্জায় মজ্জায় ঢুকে গেছে একেবারে। দেখো, আমার মনে হয় যে এটা তো কোথাও গিয়ে একটা সংক্রমণের মতো ছড়িয়ে পড়ে, একটা কঠিন রোগ হলে যেমন ছড়িয়ে পড়ে, তৃণমূল আমলে কিন্তু সেটাই হয়েছিল। কিন্তু বাম আমলেও তুমি যেটা বললে 15 বছর পর, তৃণমূল আমলেও হচ্ছে শুরুর দিকে না হলেও শেষের দিকে পুরোপুরি হয়েছিল। কিন্তু এই সংক্রমণ 3 মাসে যদি এই পর্বে যায়, তাহলে তো সেটাকে ধরে রাখা মানে এই আগের গভর্নমেন্টকে দেখিয়ে দে শিক্ষা। আমি আরো একটা জিনিস তোমায় মনে করিয়ে দিতে চাই, 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে যে প্রধানমন্ত্রী হয়েছিলেন, তার মেন ক্যাম্পেইন ছিল দুর্নীতির বিরুদ্ধে। কংগ্রেস আমলে যে উপর্যুপরি দুর্নীতি, 2G স্ক্যামের অভিযোগ, যদিও সব পরবর্তী আসলে কিছু হয়নি, কিন্তু বা কমনওয়েলথ গেমস কেলেঙ্কারি, আদর্শ কেলেঙ্কারি, আদর্শ আবাসন মহারাষ্ট্রে, এই যে উপর্যুপরি দুর্নীতির অভিযোগ, এই প্রচারের বিরুদ্ধে তিনি মানে এর বিরুদ্ধে প্রচার করে তিনি ক্ষমতায় এসেছিলেন, এবং তিনি লাগাতার দুর্নীতির বিরুদ্ধে প্রচার করে গেছেন। পশ্চিমবঙ্গে এসে লাগাতার সিন্ডিকেট তোলাবাজির বিরুদ্ধে প্রচার করে গেছেন। তাহলে আজকে যদি ক্ষমতায় আসার 3 মাসের মধ্যে পশ্চিমবঙ্গে বিজেপির একটা অংশের বিরুদ্ধে এই ধরনের তোলাবাজি অভিযোগ ওঠে, তাহলে তো প্রধানমন্ত্রীর অমর্যাদা একেবারেই প্রধান। এবং এটা বিজেপিরও ভুলে গেলে চলবে না যে 49 বছর পর যে পশ্চিমবঙ্গ একটা রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে কেন্দ্রে এবং রাজ্যে একই দল, রাজনৈতিক দলের সরকার। ফলে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায়, সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায়, যেখানে মানুষ আশা করছে যে দিন দুগুনি রাত চৌগুনি একটা ডেভেলপমেন্ট হবে, সেখানে ডেভেলপমেন্টের ন্যারেটিভটাকে ঢেকে দিচ্ছে তোলাবাজির ন্যারেটিভ। এটা তো মুখ্যমন্ত্রীরও চিন্তার কথা। একদম, তার যে পরিশ্রম, তার যে ডেভেলপমেন্টের ন্যারেটিভ, ভালো কাজগুলো হারিয়ে যাবে, সেই ডেভেলপমেন্টের ন্যারেটিভটাকে তো ঢেকে দিচ্ছে এই ন্যারেটিভ, চাপা পড়ে যাচ্ছে। এবং শ্রমিক ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুজনেরই জন্যই তাই আমার মনে হয় যে, আবারও বলবো, রিপিট হয়ে যাচ্ছে একটা শব্দ বারবার, আবার অতিকথনের দোষ হচ্ছে, সেটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন। এটাতে একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা না হলে, এইখানে যদি দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তারপরে যদি তৃণমূলের পুরনো 4 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কিচ্ছু হবে না। তাদের আপনি আচরি ধর্ম, ঠিক, এবং সেটা করতে পারলেই কোথাও সত্যিকারের ওই ভরসাহীনটা আবার ফিরবে। মানুষের কাছ থেকে কোথাও গিয়ে যে ভয় আউট ভরসাহীন এই শব্দটার যথার্থতা নিয়েও কোথাও একটা প্রশ্ন উঠে যাচ্ছে। সেখানে কিন্তু এই ভরসাহীনটা ফিরবে, তুমি যেভাবে ব্যাখ্যাটা করলে, মানুষ আবার পুলিশের কাছে অভিযোগ জানাতে পারবে বা কিছু। তার জন্য এই কড়া এবং দৃষ্টান্তমূলক, মুখে শুধু না বলে, হুঁশিয়ারি না বলে, একজন দুজন নিচুতলা থেকে ওপর মহল পর্যন্ত যারা বিধায়কদের বিরুদ্ধে অভিযোগ, সেখানেও একটা বড় বোধহয় কোথাও একটা এখনই সময়, একদম হাই টাইম, এইটাই একদম হাই টাইম যে সেখানে গিয়ে কোথাও গিয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে। বিজেপি নেতৃত্বকে দেখাতে হবে যে শুধু মুখের কথা না, এটা তাদের সদিচ্ছা রয়েছে।
সদিচ্ছা রয়েছে, তাহলেই কিন্তু প্রশাসন যেই গতিতে কাজ করছে তার সঙ্গে ভারসাম্য রেখে, পার্টি যদি এই স্টেপগুলো নিতে পারে, ভারসাম্য রেখে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে স্বপ্ন মানুষকে দেখিয়ে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, সেটা কোথাও গিয়ে ফুলফিল হতে পারে। না হলে কিন্তু পুরো বিষয়টাই কোথাও একটা ঘেটে যাওয়ার সমূহ একটা সম্ভাবনা রয়েছে। আজ আমাদের আলোচনা এই পর্যন্তই। সব খবর দেখার জন্য চোখ রাখুন দ্য ওয়ালে।